সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, পিতামাতা শহীদ আব্দুল মোত্তালেব মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে আমি বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস থেকে তোমাদের সাথে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আমার পরিচয়, আমি উত্তম কুমার রায়, সরকারি শিক্ষক ভৌতবিজ্ঞান, পিতামাতা শহীদ আব্দুল মোত্তালেব মাধ্যমিক বিদ্যালয়, মাগুরা সদর, মাগুরা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চিত্রে বেশ কয়েকটি ছবি লক্ষ্য করছি। এগুলোর সাথে আমরা কম বেশি সকলেই পরিচিত। এখানে দেখানো হয়েছে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে সাবানগুলোকে কয়টি শ্রেণীতে ভাগ করা যাবে। এখানে বিভিন্ন ধরনের সাবান আমরা দেখতে পাচ্ছি। তো দেখি বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, আমরা ছবিগুলোর বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এদেরকে 4টি শ্রেণীতে ভাগ করতে পেরেছি। এখন নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এদের বৈশিষ্ট্যগুলো কি ছিল। দেখো, আমরা ডেটল, লাক্স, কেয়া সাবান, এই সাবানগুলো সাধারণত আমরা গায়ে বা গোসলের জন্য ব্যবহার করি। কুইল, সার্ফ এক্সেল, কেয়া ডিটারজেন্ট পাউডার, এগুলো কাপড় কাচার জন্য ব্যবহার করা হয়। এছাড়া আমরা বল সাবান দেখতে পাচ্ছি, কুইল সাবান দেখতে পাচ্ছি, তিব্বত 570 লন্ড্রি সাবান, মানে এই সাবানগুলো কাপড় কাচার জন্য ব্যবহার করা হয়। আর এপাশে আমরা হ্যান্ড ওয়াশ, অর্থাৎ হাত ধোয়ার জন্য এগুলো ব্যবহার করা হয়। তাহলে বন্ধুরা, আমরা অনেকগুলো সাবান দেখলাম, তাদের মধ্যে যাদের বৈশিষ্ট্যের মিল আছে তাদেরকে একটি শ্রেণীতে আমরা ভাগ করছি। এরকম আমরা 4টি ক্যাটাগরি দেখতে পেলাম। তাহলে এটাকে আমরা টয়লেট সাবান বলি, এটাকে ডিটারজেন্ট বলি, এটাকে লন্ড্রি সাবান বলি, এটাকে তরল সাবান, মানে হাত ধোয়ার জন্য আমরা সাধারণত ব্যবহার করে থাকি। আমরা ছবিগুলোতে বেশ কয়েকটি প্রাণী দেখতে পাচ্ছি। ছবিতে দেখা প্রাণীগুলো দেখতে কি একই রকম? আমরা নিশ্চয়ই জানি যে সবগুলো দেখতে একই রকম নয় এবং এদের বৈশিষ্ট্য
একই রকম না, ভিন্ন ভিন্ন আছে এদের বৈশিষ্ট্য। এদের সবগুলোর কি মেরুদণ্ড আছে? আমরা এটাও জানি যে এদের প্রত্যেকের মেরুদণ্ড নেই। এরা সবাই একই পরিবেশে বাস করে না। এরা সবাই একই রকম খাবার খায়ও না। এদের চলাফেরাও একই রকম নয়। শিক্ষার্থী বন্ধুরা, এটা কি তোমরা জানো পৃথিবীতে কত প্রজাতির প্রাণী আছে? আজ পর্যন্ত প্রায় 15 লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে এবং প্রতিনিয়ত এদের সংখ্যা বেড়েই চলছে। তো এত সংখ্যক প্রজাতির প্রাণী আছে, এদের প্রত্যেকের সম্পর্কে আলাদা আলাদাভাবে জ্ঞান রাখা বা জানা অত্যন্ত কষ্টসাধ্য। তো আমরা এই বিপুল সংখ্যক প্রজাতি সম্পর্কে যদি জানতে চাই তাহলে আমরা কি করতে পারি? আমরা যেমন বিভিন্ন ধরনের সাবানকে ক্লাসিফিকেশন করলাম বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, তো এই 15 লক্ষ প্রজাতির মধ্য থেকে যাদের বৈশিষ্ট্যের মিল আছে তাদেরকে আমরা একই শ্রেণীতে নিয়ে আসতে পারি। তাহলে এদের সম্পর্কে জানাটা আমাদের অত্যন্ত সহজ হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের আলোচনার বিষয় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। শিখন ফল এই পাঠ শেষে আমরা কি কি শিখতে পারবো? শ্রেণীবিন্যাসে অবদান আছে এমন বিজ্ঞানীদের শনাক্ত করতে পারবো। শ্রেণীবিন্যাসের কতগুলো ধাপ আছে সেই ধাপগুলো বর্ণনা করতে পারবো। দ্বিপদ নামকরণের নিয়মাবলী বর্ণনা করতে পারবো। বিভিন্ন প্রাণীর অবস্থান, গঠন, উপকারিতা, অপকারিতা এগুলো সম্পর্কে জানতে পারবো। সর্বোপরি এই শ্রেণীবিন্যাসটা কেন প্রয়োজন, শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তাটা আমরা ব্যাখ্যা করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা চিত্রে কয়েকজন বিখ্যাত ব্যক্তির ছবি দেখতে পাচ্ছি। এনাদের সম্পর্কে আমরা মোটামুটি জানি, কম বেশি তোমরা সবাই এনাদের সম্পর্কে অবগত বা এনাদের সম্পর্কে জানো। প্রথম চিত্রে আমরা যাকে দেখতে পাচ্ছি ইনি একজন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল, বিজ্ঞানী জন রে এবং ক্যারোলাস লিনিয়াস। এনাদের প্রত্যেকেরই শ্রেণীবিন্যাসের পিছনে এনাদের অবদান রয়েছে। যেমন বিজ্ঞানী অ্যারিস্টটল শ্রেণীবিন্যাসের ভিত্তি রচনার সূত্রপাত করেন। জন রে একটি উন্নত মানের প্রাকৃতিক শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন। বিজ্ঞানী অ্যারিস্টটলের যে অবদানটা ছিল, তিনি শ্রেণীবিন্যাসের যে ভিত্তি সেটার একটা সূত্রপাত করে দেন। আর জন রে উন্নত মানের প্রাকৃতিক শ্রেণীবিন্যাসের প্রবর্তন করেন। আর ক্যারোলাস লিনিয়াস, এনাকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটা ছেলে তার বইয়ের ব্যাগ নিয়ে সেই স্কুলের উদ্দেশ্যে রওনা হচ্ছে, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। তো আমরা জানি যে সে একটা মানুষ, আর মানুষের বৈজ্ঞানিক নাম আছে, অর্থাৎ সমস্ত মানব জাতিকে একটি বৈজ্ঞানিক নাম দিয়ে চিহ্নিত করা হয়েছে। তোমরা কি বলতে পারবে মানুষের বৈজ্ঞানিক নাম কি? মানুষের বৈজ্ঞানিক নাম হোমো স্যাপিয়েন্স। মানুষের বৈজ্ঞানিক নামে কি কি বৈশিষ্ট্য আমরা দেখতে পাই? অ্যাকচুয়ালি আমরা
আন্ডারলাইন করা দুইটি অংশ দেখতে পাচ্ছি। তার একটা অংশ হচ্ছে গণ, প্রথম অংশটি গণ এবং দ্বিতীয় অংশটি হচ্ছে প্রজাতি। শিক্ষার্থী বন্ধুরা, বৈজ্ঞানিক নামকরণ মূলত দ্বিপদ নামকরণ, এটা নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। লোকটিকে আমরা চিনি, একটু আগে এনার সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে আসলাম। তিনি ক্যারোলাস লিনিয়াস, এনাকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। প্রকৃতি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস তার বিখ্যাত গ্রন্থ সিস্টেমা নেচার, এই পুস্তকের দশম সংস্করণে তিনি দ্বিপদ নামকরণের পদ্ধতি প্রবর্তন করেন এবং সঙ্গতভাবে তিনি এটি ব্যবহার করেন। এই নিয়মাবলী খুবই যুক্তিপূর্ণ ছিল এবং পরবর্তীতে তার এই নিয়মের খুব বেশি পরিবর্তন করা হয়নি। এজন্য লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক হিসেবে আখ্যায়িত করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, নিচে চিত্রে প্রাণীগুলো লক্ষ্য করো। আমরা সবাই এগুলো সম্পর্কে চিনি বা মোটামুটি জানি। প্রাণী তিনটির আকৃতি কি একই রকম? নিঃসন্দেহে না। এদের দেহের গঠন কি একই রকম? তাও নয়। প্রাণী তিনটির বাসস্থান কি একই ধরনের? না। প্রাণী তিনটির চলন কি একই রকম? অর্থাৎ এরা কি একই রকম ভাবে চলাফেরা করে? এদের চলাফেরায় কোনো মিল আছে? এক্ষেত্রে আমরা অ্যান্সার দিতে পারি না। এখন আমরা আসি, চলে শ্রেণীবিন্যাসটা কি? আমরা এই যে শ্রেণীবিন্যাস নিয়ে এত কথা বলতেছি, শ্রেণীবিন্যাস কাকে বলে? সহজে সুশৃঙ্খলভাবে বিশাল প্রাণীজগৎকে জানার জন্য এর বিন্যস্ত করার প্রয়োজন। আমরা বলেছি আজ পর্যন্ত প্রায় 15 লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে এবং প্রতিনিয়ত এর সংখ্যা বেড়েই চলছে। তো এই বিশাল প্রাণী জগৎকে সহজে এবং সুশৃঙ্খলভাবে জানতে হলে এদেরকে বিন্যস্ত করার প্রয়োজন আছে। আর এই যে বিন্যস্ত করার যে পদ্ধতিটা, এই পদ্ধতিকে আমরা বলবো শ্রেণীবিন্যাস। প্রকৃতি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়, কারণ তিনি প্রথম প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করেন এবং দ্বিপদ বা দুই অংশ বিশিষ্ট নামকরণে প্রবর্তন করেন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে তিনটি পর্বে ভাগ করছি, পর্ব ক, খ এবং গ। পর্ব ক তে আমরা রেখেছি প্রজাপতি, পর্ব খ তে আছে ঝিনুক, পর্ব গ তে আছে দোয়েল পাখি। আমরা দেখতে পাচ্ছি, আমরা চিত্রের যে ছবিগুলো, উপরে চিত্রের যে ছবিগুলো দেখতে পাচ্ছি বা প্রাণীগুলোর বৈশিষ্ট্যের সাথে মিল করে আমরা প্রাণীগুলোকে ছকে অন্তর্ভুক্ত করতে পারি। এখানে প্রজাপতির সাথে মিল থাকতে পারে, এরকম একটি প্রাণী দেখতে পাচ্ছি আমরা, চিংড়ি। কারণ প্রজাপতির সামনে দুটি এন্টেনা আছে, চিংড়ির এরকম আছে। শামুক এবং ঝিনুক উভয়েরই নরম দেহে একটি শক্ত আবরণ দ্বারা আবৃত থাকে। দোয়েল পাখির সাথে আমরা যে একটি কাক দেখতে পাচ্ছি,
এদের উভয়েরই বিশেষ মিল আছে। সমস্ত পৃথিবীর সকল প্রাণীর মধ্যে যে সকল প্রাণীগুলোর বৈশিষ্ট্য সকল প্রাণীগুলোর সাথে মিলবে তাদেরকে সংযুক্ত করা যাবে কি, অর্থাৎ তাদেরকে একই সাথে আনা সম্ভব? অ্যাকচুয়ালি বৈশিষ্ট্যের সাথে মিল রেখে তাকে অন্তর্ভুক্ত করতে হলে আমাদের আরো বেশ কিছু বিষয়ের সাথে পরিচিত হতে হবে। প্রাণীগুলোকে শনাক্ত করতে হলে বা একটি প্রাণীকে শনাক্ত করতে হলে প্রধানত 7টি ধাপে এর বৈশিষ্ট্যগুলো মিলিয়ে নিতে হয়। 7টি ধাপ, অর্থাৎ 7টি ধাপ। এই ধাপগুলো কি কি? একটা হচ্ছে জগৎ, কিংডম, শ্রেণী, ক্লাস, গোত্র, ফ্যামিলি, প্রজাতি, স্পেসিস, পর্ব, ফেলাম, বর্গ, অর্ডার, গণ, দেন। অর্থাৎ এই যে 7টি ধাপ, এই 7টি ধাপের বৈশিষ্ট্যগুলোর সাথে আরেকটি প্রাণীর এরকম 7টি ধাপের বৈশিষ্ট্য মিলিয়ে আমরা একই শ্রেণীভুক্ত করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ক্লাসে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দের সাথে পরিচিত হলাম। সেগুলো হচ্ছে শ্রেণীবিন্যাসবিদ্যা, একক নামকরণ, প্রজাতি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই অনলাইন ক্লাসে আমরা যে বিষয়গুলো শিখলাম বা যে বিষয়গুলো জানলাম, তোমরা অবশ্যই বাড়িতে এগুলো খুব মনোযোগ সহকারে বুঝে করবে। তোমাদের জন্য বাড়ির কাজ, তোমাদের চারপাশে পরিবেশ থেকে 10টি প্রাণী সংগ্রহ করে তাদের 2টি করে বৈশিষ্ট্য লিখো। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ক্লাস। আগামী দিন আমরা পরবর্তী পাঠ নিয়ে আলোচনা করব। তোমাদের সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।